নমস্কার। কয়েকদিন আগে তারাপদ রায়ের কয়েকটি কবিতা পড়েছিলাম। তারাপদ রায়ের প্রারম্ভিক জীবনের কয়েকটি কবিতা, যেগুলি অন্তত আমার এর আগে কখনো পড়া ছিল না বা শোনা ছিল না, বা কখনো কোনো আলোচনার স্তরেও সেই কবিতাগুলির কথা পড়িনি বা শুনিনি। তো সেই কবিতাগুলি, কয়েকটি কবিতা পড়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবেই। তো সেটাতে সাধারণভাবে আমার এই ইউটিউব ভিডিওতে তেমন কিছু ভিউ পড়ে না, তবুও কখনো কোনোটাতে 20-40টা ভিউ যদিও বা পড়ে। তো সেই তারাপদ রায়ের যে কবিতাগুলি, তার মধ্যে কোনো ভিউজ পাইনি। এখন এমনটা হতে পারে, ইউটিউব যেভাবে ডিস্ট্রিবিউট করে, আমার ভিডিওগুলো তো সেরকম চিত্তাকর্ষক, আকর্ষণীয় তেমন কিছু নয়, তাই ইউটিউব এগুলোকে ডিস্ট্রিবিউট করছে না। এই ভিডিওগুলোর মাধ্যমে বিজ্ঞাপন সংগ্রহ হচ্ছে না। জনপ্রিয় না হলে যা হয় আর কি, সেটা পড়ে থাকে আবর্জনা হিসাবে। তো আবার আমি এতটাই অহংকারী মানুষ আমি, যে আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করার আগে বা শেষে, যেমন অন্যান্য ভিডিওতে আমরা শুনি, অনেক খ্যাতনামা লোকের ভিডিওতেও আমরা শুনতে পাচ্ছি যে তারা এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলি চাইছেন। তো আমি এগুলি করতে পারি না। আমার কোথাও যেন মনে হয়, যদি কারুর ভালো লাগে তিনি স্বাভাবিকভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই লাইক করবেন, স্বতঃস্ফূর্তভাবেই তার কিছু বলার থাকলে তিনি বলবেন। সেটা আমাকে চাইতে হবে কেন? তো তিনি আমার চাওয়া হয় না। তা আজকে আমি তারাপদ রায়ের 1967 সালের প্রকাশিত একটি কাব্যগ্রন্থ, ছিলাম ভালোবাসার নীল পতাকা তলে স্বাধীন, এই কাব্যগ্রন্থটির নাম। এইখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। আমার ধারণা এই কবিতাগুলোও আমার মতোই আপনাদেরও অনেকেরই ইতপূর্বে শোনা নেই। আসুন দেখি। ছিলাম ভালোবাসার নীল পতাকা তলে স্বাধীন, এই কাব্যগ্রন্থ থেকে আমরা কয়েকটি কবিতা পড়ি, দেখা যাক। প্রথম ওই বইয়ের যে নামকরণ, যে কবিতাটির নাম দিয়ে, সেই কবিতাটি প্রথমে পড়ব। ছিলাম ভালোবাসার নীল পতাকা তলে স্বাধীন। ছিলাম ভালোবাসার নীল পতাকা তলে স্বাধীন, কয়েকদিন মাত্র, তবু এখনো সেই স্বাধীনতার স্বাদ এখনো ভোলা গেল না। সেই যে ফাঁকা আকাশ, ধু ধু ময়দানে নীল পতাকা, জীবনপণ ভালোবাসার দাবি। অস্ত্রাগার লুণ্ঠনের অগ্নিযুগে দামাল, টেলিগ্রাফের লাইন কেটে ট্রেজারি লুট, থানা চড়াও, বর্গ কয় মাইল জুড়ে অসম্ভব স্বরাজ ঘোষণায়, তোমার নীল পতাকা তলে কয়েকদিন মাত্র, তবু এখনো সেই স্বাধীনতার স্বাদ, তবু এখনো সেই ভালোবাসার স্বাদ এখনো ভোলা গেল না। পরের কবিতাটি ওয়েলকাম, স্বাগতম। কোথাও ওয়েলকাম লেখা নেই,
এমনকি দরজার বাইরের পা পোষেও না। অস্পষ্ট ধারণা ছিল সকলেই অভ্যর্থনা করে নিয়ে যাবে। তাঁতের চাদর কাঁধে গৃহকর্তা বলবেন আসুন। গেলে পরে এখনো চেয়ার টেনে নিয়ে বসতে হয়। কার সঙ্গে সাক্ষাৎকার, কার সঙ্গে কি কি প্রয়োজন, প্রয়োজন কখনো কি অতটুকু ছাপানো কাগজে কখনো জানানো যায়? তার চেয়ে ঢের বহুদিন প্রয়োজনহীন হয়ে বেঁচে থাকা বোধহয় ভালো। হে কর্তা, তাহলে আমি পা পোষে পা মুছে ফিরে যাব? লাল ডায়েরি। প্রত্যেকের বাড়ির ঠিকানা আমি লাল ডায়েরিতে টুকে রাখি। খুব বর্ষাকালে কিংবা কোনো এক শীতে চলে যাব। ওভারকোট, গরম দস্তানা, হয়তো অবাক হবে নাকি কিছু নয়। কি খবর এখন কি মনে করে? এত কুয়াশায় বাড়ি চিনতে কষ্ট হলো খুব। কোথায় কুয়াশা? এ ঠিকানা এপ্রিল মাসের। তখন আকাশ পথঘাট খুব ঝকঝকে ছিল। তোমার বাড়ির সামনে বকুল গাছের ডালে শালিকের বাসা ভরা ফুল। কি আশ্চর্য, তোমার বাড়ির সামনে বকুল ছিল না। আমার ডায়েরিতে দেখো, এই তো বকুল গাছ, এই কমাটার পাশে শালিকের বাসা। সমস্ত ঠিকানা কবে ছবি হয়ে গেছে। যে যার বাড়িতে আছো। বর্ষাতি জড়িয়ে আমি প্রথম বৃষ্টিতে চলে যাব। তোমার বাড়ির পিছে কদম বাগান, ফুল ফোটে আমার ডায়েরিতে। এই যে পুরনো সময়ের এক একজন কবির তার ফেলে আসা জীবনের প্রথম দিকের যে কবিতাগুলি, পুরনো সময়ের যে কবিতাগুলি, এগুলি পড়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সেই কবির শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র কবিটিকে আমাদের চিনে ওঠা এবং প্রকাশ করার ভাষায় তার অনুভূতি, তার দৃষ্টি, তার বক্তব্য ভাষায় প্রকাশ করার যে দক্ষতাটা, সেটা কিভাবে ক্রমান্বয়ে পরিণত হচ্ছে সেটাকে অনুধাবন করা। পাগলা ঘন্টি। কোথাও বন্ধন নেই, লাল আলো, ট্রাফিকের হাত, সমস্ত নস্যাৎ করে শিরস্ত্রাণ খুঁয়ে চলে যাব। আশৈশব আমারও আকাঙ্ক্ষা ছিল আগুন নেভাবো। দ্রুত শ্বাস দমকলে, অগ্নিকাণ্ডে বন্দিনী দৈবাত। অথচ সার্কাস নয়, মসৃণ দড়ির সিঁড়ি ধরে 5 তলার ছাদ থেকে প্রিয়তমা সুন্দরী তোমারে বুকে করে নিয়ে আসবো দগ্ধ প্রেম, উজ্জ্বল উদ্ধার। পাগলা ঘন্টিতে বাজা ভালোবাসা, প্রেয়সী আমার। একমাত্র তোমাকেই। দাঁতাল সুর নিয়ে খেলা করা একমাত্র তোমাকেই, তোমাকে মানায়। বদ্ধ ঘরে মুখোমুখি চকচকে আয়নায় নিজের ছায়ার সামনে পরিতৃপ্ত তারাপদ রায়। এই কবিতাটির নাম জীবনানন্দ দাশ, 1962। স্যার, বারান্দায় একটু অপেক্ষা করুন, 2 লাইন লিখে নিতে দিন, একটু একটা কবিতা লিখতে দিন। আপনার উৎপাতে বড় ব্যতিব্যস্ত আছি।
8 বছর আগেকার লাশ কাটা ঘর থেকে রক্তমাখা ঠোঁটে প্রত্যেক বাড়িতে কেন? প্রত্যেক রাত্রিতে কোনো পরিচয় নেই, কোনো আত্মীয়তা নেই, কেন? আমার ঘরের মধ্যে কেন? দয়া করে বারান্দায় অপেক্ষা করুন। তারাপদ রায়ের কবিতা। বঙ্গোপসাগর থেকে ছুটে এলো ক্ষিপ্র দ্রুত শ্বাস, চুনি গোস্বামীর মতো সাবলীল সহজ বাতাস। নগরীর সমস্ত গ্যালারি ভরে গেছে মন্ত্রমুগ্ধ দর্শকেরা। সমুদ্র হাওয়া কি জানে আজ অসম্ভব ঘরে ফেরা? লবণাক্ত গ্রীষ্মের বিকালে সমুদ্রের শোঁ শোঁ শব্দ কলকাতার পথে পথে ভাটায় উজানে মজ্জমান কালীঘাট খালে। সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তার আগে আপনি কয়েক বছর ধরে আমরা ধরে নিতে পারি এই কবিতাগুলি তার আগে কয়েক বছর ধরে লেখা। অর্থাৎ সেই সময়ের তারাপদ রায় কেমন ছিলেন, তার ভাবনা চিন্তা কেমন ছিল, কবিতা লেখবার জন্য ভাষার উপর তার কেমন দখল ছিল, এগুলো সব আমরা লক্ষ্য করতে পারবো, চিনতে পারবো, বুঝতে পারবো। সাবাস ওস্তাদ। অবশ্যই একদিন ঈশ্বরের সঙ্গে দেখা হবে। দেখা হলে কাঁধে হাত রেখে বলবো, সাবাস ওস্তাদ, কি কল বানিয়ে দিলে, ফিলিপস আশ্রামের চেয়ে ঢের ভালো। এখনো তোমার সূর্য এত লক্ষ বৎসরেও ফিউজ হলো না। এই বাতির কথা বলছেন, আলোর কথা বলছেন, ফিলিপসের আপনার বাল্ব বা অশ্রামের বাল্ব, দুটো কোম্পানির বাল্বের কথা। তো ভগবানকে বলছেন যে এইসব বাল্বগুলো তো আমাদের খারাপ হয়ে যায়, কিন্তু এত লক্ষ বছর ধরে তোমার যে সূর্য, যে বাতি তুমি জ্বালিয়ে রেখেছো, সেটা কিন্তু ফিউজ হয়নি। এইসব শেক্সপিয়র ও প্রতিবেশিনী। শেক্সপিয়রের মতো সস্তা নও তুমি, 7 শিলিংয়ে তোমাকে যাবে না কেনা। লাল রিবনের দুঃসাহস, রূপোর কাঁটায় ফুল, বাগান শিয়রি নিয়ে তুমি ঘুমাও অথবা হাঁটো। ঘুমের আগে কি চুল খোলো? তখন বাগান বুঝি মালঞ্চই সমস্ত শরীর। তোমার মালঞ্চ আমি কখনো দেখি না, লোকে যাকে অভিজ্ঞতা বলে সেও কিছু নয়। ফাল্গুন নিশীতে শুধু লাল রিবনের দুঃসাহস দেখি ফুল। রূপো বা রূপোর কাঁটা, শতবর্ষে সুশ্রী গ্রন্থাবলী, কেমন সহজে বেঁচে প্রেম দুঃখ ঘৃণার আখ্যান। ছাদে সবুজ গায়ে হলুদ। সবুজ জামা ছাদে শুকোয়, হলুদ জামা গায়ে। বৃষ্টি এলে পরশিনীর রূপোর ঘুঙুর পায়ে, ঝুমঝুমিয়ে কেঁপে ওঠে, ঝুমঝুমিয়ে বেজে। বৃষ্টি এলে সবুজ জামা হলুদ জামা ভেজে। সারা দুপুর সবুজ হলুদ হাওয়ায় যায় উড়ে, রূপোর ঘুঙুর ওঠে নামে ঘোরানো সিঁড়ি ঘুরে। ছাদে সবুজ গায়ে হলুদ, বৃষ্টি পায়ে পায়ে, পরশিনীর রূপোর ঘুঙুর হাওয়ায় উড়ে যায়। বৃষ্টি এলে ঝুমঝুমিয়ে ঝুমঝুমিয়ে বেজে, সবুজ জামা ছাদে শুকোয়, হলুদ জামা ভেজে।
একটি কাব্যগ্রন্থ থেকে, সব কবিতা তো পড়বো না, অল্প কয়েকটি কবিতা পড়ব। কি খবর তারাপদ? মনে রাখা নিয়ে আজ আমাদের অনেক সংশয়। কাকে কাকে মনে রাখা সম্মানজনক, কাকে কাকে ভুলে যাওয়া আবশ্যক, ভুলবো না তবুও কখনো। কোন দিন কোন কালে সমস্ত বকুল ঝরে গেলে, সমস্ত ঝর্ণার জল নিঃশেষে ফুরোলে, তবু গরু স্মৃতির উদ্যানে ঢুকে বেড়া ভেঙে লতা পাতা ছিঁড়ে। কি খবর তারাপদ? বিয়ে করে কিরকম আছো? ঈশ্বরের প্রতি নিবেদন। প্রভু, তুমি ত্রিকালজ্ঞ, তুমি জানো পঙ্গু মুখ কিছু আমি নই, তথাপি আমাকে কেন বাচাল করেছ? পরমানন্দ হে মাধব আমার, নিজের বাক্যের বাণে সতত অস্থির আছি প্রভু। প্রতিবেশী সঙ্গীদের কথা ভেবে মনে দুঃখ পাই, কি করে যে সহ্য করে তারা আমার বাক্যের জ্বালা। আমাকে বাচাল যদি করেছ মাধব, বন্ধুদের করে দিও কালা। সাইকেল, গাধা ও ধোপার কাহিনী। একটা সাইকেল পেলে যাওয়া যেত ধোপাদের উজ্জ্বল দোকানে। ধোপার বাতিল মৃত গাধা শুধু এইটুকু শুনে হেসেছিল অন্তরিক্ষ থেকে। সে ছিল অনেক কাল মনিবের নিত্যসঙ্গী ভাটিতে দোকানে। সে জানে, ভালোই জানে, উজ্জ্বলতা কি যে তার মনে, বিশেষত ধোপার দোকানে। কাঁসার গেলাস। কাঁসার গেলাসে লিখে রেখেছিলে নাম, পুরনো ধাতুর দাম। সে গেলাস কবে একেবারে বিক্রি হয়ে গিয়েছে বাজারে। আজকাল কারা পান করে তোমার নামের জল, আজ কার ঘরে? XY বিষয়ে কবিতা। আজকাল অনেকে XYZ ইত্যাদি বিভিন্ন রকমের ফর্মুলা ইত্যাদি ব্যবহার করেন তো কবিতার মধ্যে। আমরা মনে করি যে আমরা এই জিনিসটি নতুন করলাম, আমাদের কবিতা অনেক আধুনিক হয়ে উঠলো, অনেক স্মার্ট হয়ে উঠলো, তাই XY বিষয়ে তারাপদ রায়ের কবিতা পড়ছি। 3টি X'ের সঙ্গে 5টি Y যোগ দিলে কত হয়? সমীকরণের ধাঁধা ভীষণ কঠিন, ভীষণ কঠিন ধাঁধা। XY দুইজন লোক, যে কোনো দুইজন লোক XY গ্রাফের খাঁচায় কখনো 5 ঘর ওঠে, কখনো 3 ঘর নেমে যায়। ঈশ্বর ও আমার কবিতা। জয়দেবের কথা মনে রেখে তোমারই জন্য দারোয়ান রাখবো বাড়িতে। তুমি যাই করো ঈশ্বর, আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার ছদ্মবেশে আমার কবিতা সম্পূর্ণ করতে এসো না। সাধারণত ঈশ্বরের কাছে চাওয়াই থাকে যে তিনি যাতে করে দেন আমাদের হয়ে। এখানে কবি তারাপদ রায় বলছেন তিনি যেন করে দেন না আমাদের হয়ে কিছু, আমরা তার কাছে কিছু চাইছি না, আমাদেরটা আমরা নিজেরাই করব। তারাপদ রায়ের এই লেখাগুলি পড়লাম, জানি না এই লেখাগুলি কার কার কাছে পৌঁছাবে, কে কে শুনতে পাবেন, কার কার ভালো লাগবে। ভালো না লাগাটাও একটা লাগা, কিন্তু সেটাও একটা জানতে পারা যায় যে এই কবিতাগুলো আমার ভালো লাগলো না, তারাপদ রায়কে আমাদের ভালো লাগছে না, সেটা আমাদের জানা এবং সেটাও আমাদের শিক্ষণীয় বিষয়, আমরা শিখতে পারি। সবসময় ভালো লাগতে হবে এইটাতে আমরা বিশ্বাস করি না, এমনটা বিশ্বাস করা উচিতও নয়।
যাই হোক, দেখা যাক। আর আমি তো আমার এই ইউটিউব ভিডিও বানিয়ে তার লিঙ্ক আমি আমার বন্ধুদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে গিয়ে পোস্ট করি না দেখবার জন্যে, শুনবার জন্যে। আমি এগুলো নিয়ে যেয়ে ফেসবুকেও পোস্ট করি না, যাতে অনেক লোক ইনফর্মড হন। আমি এগুলো শুধু ইউটিউবে রাখছি। এবার ইউটিউব কর্তৃপক্ষ যদি এগুলি কারোর কাছে পৌঁছে দেয়, বা আপনারা যারা কবিতা ভালোবাসেন তারা যদি স্বেচ্ছায় সাবস্ক্রাইব করেন, তারা যদি একজন আর একজনের কাছে প্রেরণ করেন দেখাবার জন্যে, শোনাবার জন্যে, দেখো বাবু আমরা যে কাঁচা কবিতা লিখি তাও নয়, জীবনানন্দ দাশও কাঁচা কবিতা লিখতেন, তারাপদ রায়ও কাঁচা কবিতা লিখতেন, দেখো আরও সব বাঘা বাঘা কবি, এনারাও সব এককালে কাঁচা কবিতা লিখতেন। এইটুকু বলার জন্য, জানাবার জন্যে, শোনাবার জন্যও তো একটা সাহসের দরকার হয়। কবিতার সঙ্গে সম্পৃক্ত হতে হয়, কবিতার সঙ্গে সম্পর্কিত হতে হয়, তবে তো এগুলি বলা যাবে, নাহলে তো বলতে পারবেন না। তো দেখা যাক ফলাফল কি হয়। নমস্কার।